যে ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে, ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না, ওখানে গিয়ে মেও মেও করছে, সেটাও জানতে পারবেন। ওই সময় শওকত মোল্লার নেত্রীকে কি বলছে, শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে, আপনারা সবগুলো জানতে পারবেন। আমার তো মনে হয় আমার যতটা পিরিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না। বুঝতে পারছেন না কি বলছে না বলছে, জানতে পারছেন না। বাইরে এসে আমি ভিডিও করে বলছি, অতটুকুই জানতে পারছেন। কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকী এই কদিন আগে একদিন একটা ভিডিও কিভাবে লিক হয়েছিল আপনাদের, না তাও তো আমার ছবি আসেনি, গলা শুনেই বুঝতে পেরেছেন কি বলি না বলি। তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি, আপনাদের দোয়া আশীর্বাদে গিয়েছি। আমি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে ম্যাও ম্যাও করতে হবে, আমি মোদী বাবুর ছবি দেখি ওর মধ্যে যাইনি যে ম্যাও ম্যাও করতে হবে, ওদের ভাষাতে কথা বলতে হবে। আমি জনগণের ভোটে, ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি, সুতরাং আমাকে কোনো স্পিকার, ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি, মানুষের হয়ে কথা বলতে যাবো, ওখানে মানুষের হয়ে কথা বলি। ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয়। আমি বলেছি ভাঙড়ের মানুষের কথা, ভাঙড়ের মেধাযুক্ত ছেলেরা আছে, যেমন পড়াশোনায় ভাঙড়ে এগিয়ে যেতে পারে, তার প্রমাণ আপনাদের ওই পোলেরহাটে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি, ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে 1947 র্যাঙ্ক করেছিল। এটা ভাঙড়ের মেধা। ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে, জয়েন্ট ভিডিও আছে, ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে, ভাঙড়ের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে। ঠিক একইভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই। কিন্তু ভাঙড়কে শুধু বোমগুলিতে দেখানো হয় যে ভাঙড়ের ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক স্তরে গিয়ে, শাহজাহান বুলবুল নামে আপনাদের এই ভাঙড়ের ভূমিপুত্র, তিনি শারীরিকভাবে বিশেষভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙড়ের ছেলে। আমরা ভুলে যাচ্ছি না পিউঢালি এই ভাঙড়ের ভূমিপুত্র, একজন ভূমিকন্যা, ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নামকে উজ্জ্বল করেছিল। আমরা ভুলে যাচ্ছি না তহুরা খাতুনকে, যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানেতে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল। এই ধরনের অনেক আছে, মনিরুল আছে ফুটবলার, আরো আছে ভাঙড়ের ভূমিপুত্র, বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তাদের কথা মাথায় একবারও মমতা ব্যানার্জি রাখেন না, তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বেটার পারফর্ম করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আর্থিকভাবে ভাঙড়বাসী পিছিয়ে, এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয়, নালে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয়। ফলে একটা টাইম লাগে, গাড়ি ভাড়া লাগে, গরিব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান, ভাঙড়ের নাম মুকুটে সম্মানের পলক গুঁজেছে, সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে। এদের কথা ভেবে, আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে, কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে, তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক, তার দাবি আমি তুলেছি। এটা আমার কর্তব্য, ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা। যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন, কয়েকদিন আগে আপনার হয়েছিল, অকালে বৃষ্টি হলো, চাষ যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙড় সহ বিভিন্ন জায়গায়, সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে। 11 পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না, যে অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত, কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইডও করেছে। ওসব চিন্তিত হওয়ার দরকার নাই, সরকার ক্ষতিপূরণ দিক, এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না। কিন্তু আপনারা যাকে ভোট বিধানসভায় পাঠিয়েছেন সে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরন্ত চিঠি করলাম, চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না, ভিতরে তো কিছু করতে পারছে না, ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে, আমি যখন বলি বাইরে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কখনো মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, বা কখনো মানসিকভাবে আক্রমণ করছে। তারপরেও বলবো যারা করছে তারা ব্যর্থ হবে। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো। সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসব এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি সে সময় আপনাদের দিতে পারছি না। কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সিএ এর ভয় দেখিয়ে একজন কামড়াচ্ছে, অন্যজন সিএ কে সামনে রেখে মলম দিচ্ছিল, অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোনো দল নয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই যে স্লোগান তুলেছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয় দেখিয়ে যখন ভোটকে এক প্রকার লুট হলো সারা রাজ্যে, তখন ভাঙড়বাসী কিন্তু ওদের খেলাই মেতেনি, ওদের স্রোতের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দায়িত্বশীল করে দিল। ফলে কি হচ্ছে, এখন আমি একা, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই বিধায়ক। ফলে যেখানে চোপড়াতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাপ বোন মা ভাইয়েরা, চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে, অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে, পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে, সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে, সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে, আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দলুয়াখাকি গ্রামে, ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল, প্রথম একজন তৃণমূলী বন্ধুকে গুলি করে মারলো, আবার একজনকে পিটিয়ে মারলো, তাদের পাশে থাকার জন্য আমাকেও ছুটে যেতে হচ্ছে। ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে। আমি যে সময়টা দিতে চেয়েছিলাম, আমি ভাঙড়বাসীর কাছে ক্ষমা প্রার্থী, আমি একা হয়ে যাওয়ার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে, সেই সময়টা আমি দিতে পারছি না। তবে পরিষেবা পেতে কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না, এটা আপনারাও ভালো করে জানেন। আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার এখতিয়ারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে প্রোগ্রাম চলছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যার সই সাবুত স্কলারশিপ থেকে শুরু করে যে সইয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন, ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে, স্ট্যাম্প থেকে শুরু করে সব আসছে, আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি। শুধু আজকে বলে নয়, অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন, সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে পাবেন। আর সত্যি যেমন খারাপ লাগছে আমাকে ভাঙড়ে যেতে পারছি না, সাথে সাথে একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগে, জানেন কি জিনিস বলুন তো? আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে এক জায়গায় খুব খিদে লেগেছিল, একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, লোকজন আমাকে নতুন লোকজন ছুটে ছুটে এসছে আমার কাছে। আমার নওশাদ সিদ্দিকী বলার আগে কি বলে জানেন, এই দেখ ভাঙড়ের বিধায়ক। বিশ্বাস করুন আমার খুব ভালো লাগে ওটাই, এই ভাঙড়কে তো দেখতে চাও ওরা। আর সাথে এটাও বলে যে না ভাঙড়ে সত্যি ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম। অনেকে আমাকে বলেছে যে ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম, সত্যিকারের ভাঙড়টা কি যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে, একটা সময়তে মিডিয়া একটা অপপ্রচার চালাতো সবাই না কিছু মিডিয়া, কিন্তু এখন যখন আমরা কাউন্টার গুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। আমি সবাইকে আহ্বান করি, আসুন আসুন ভাঙড়ে, ভাঙড়ের মানুষকে দেখুন। সকালবেলা উঠলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায়, ভ্যান চালিয়ে খায়। সকালবেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায়, কৃষি কাজ করে খায়। সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায়, সেখানে খেটে খায়। সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে, মেহনত করে খায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। এটা অ্যাকচুয়াল ভাঙড়। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা ভাঙড়বাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙড়বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। আর সত্যিকারের অর্থ তো দেখুন কজন আছে, গুটি কয়েক আছে যারা সমাজ বিরোধী, শাসকের ছত্র ছায়া আছে, তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে, তাদের জন্য আজকে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে। সমগ্র ভাঙড়বাসী যে যার খেটে খাওয়ার পথে আছে।
কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে ভাঙড়বাসী, অত্যাচারের শিকার হচ্ছে ভাঙড়বাসীর, বদনাম হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই। যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না, কাজ কাম করে না, পার্টির ঝান্ডা নিয়ে ঘোরে, পার্টি অফিসে বসে, শাসকের অফিসে বসে, ওখান থেকে তোলা তুলে খায়, ওখান থেকে কাটমানি করে খায়, তাদেরই বদনাম হচ্ছে, তাদের জন্য বদনাম হচ্ছে। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত? দুটো ব্লক মিলিয়ে প্রায় 86,000-এর আশেপাশে ভাঙড়ের কৃষক সংখ্যা। তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায়? সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক। আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকের যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় কোনো কৃষকের বয়স, সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি, 60 বছরের ওপরে কোনো কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায়। তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় ওই 70-75 হাজার কৃষকের মধ্যে সেখানে 469 জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে। এবার আপনারা বলুন যারা এখানে আছে এই ভাঙড়ে কি মাত্র 469 জন 60 বছরের ঊর্ধ্বে কৃষক আছে? হ্যাঁ, অনেক আছে, 1400 কি 4000 পাওয়া যাবে খুঁজলে, তাই তো? আর কথাটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সে যদি দিতে পারে তাহলে আমরা কেন পারবো না, এটা মাথায় রাখবেন। আজকে যে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন এখানে এইদিকে চলে আসতে পারেন, এখানে সিট আছে, মায়েদের জন্য আলাদা করে সিট আছে, আপনারা চলে আসুন, এখানে বসুন। এসে রক্তদানের সুদীর্ঘ ইতিহাস আছে। ভারতবর্ষে প্রথম রক্তদান হয়েছিল 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা যখন আহত হয়েছিল তাদের জন্য। আর ভলেন্টিয়ার স্বেচ্ছায় রক্তদান শিবির ভারতবর্ষের প্রথম বোম্বাইয়ে হয়েছিল 1954 সালে। তারপর থেকে ধীরে ধীরে রক্তদান করে আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রক্তদান শিবির হচ্ছে, আগামীতেও হয়ে যাবে। আমি আশা করব এই রক্তদান শিবিরকে নিয়ে কোনো রকম আমরা ওরা নয়, রক্তদান শিবির মানুষের জন্য করা হচ্ছে। মানুষের তরে আমরা যে প্রোগ্রাম নিচ্ছি সকলের সহযোগিতা করবে। মঞ্চে আজকে যারা বিভিন্ন অঞ্চলে নেতৃত্বরা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে বলবো বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্বরা আছেন ওপরে এসে বসুন, আপনাদের জন্য আসন সংরক্ষিত করা হয়েছে, আপনারা এখানে এসে বসুন। বন্ধুগণ, আমার আগে জুবিদি আর মাস্টার সাহেব অনেক কথা বললেন আমার সম্পর্কে, তো আপনাদেরকে সুযোগ পেয়েছি আমি কয়েকটা কথা বলি। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে কোন চেয়ারে বসি, শাসকের না বিরোধীর? আমি পশ্চিমবাংলা বিধানসভার মধ্যে গিয়ে বিরোধী চেয়ারে বসি। আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি, একটু আপনাদের জানা দরকার। এটা বললে আপনাদের অসুবিধা হবে নাকি? শোনা দরকার তো, যে নওশাদ সিদ্দিকী করছে না, নওশাদ সিদ্দিকী করছে না, নওশাদ সিদ্দিকী করছে না বলছেন তো, কিন্তু আমার কাজটা কি আপনাদেরকে জানান। তারপরে যদি মনে হয় যে নওশাদ সিদ্দিকী করছেন না, আপনি আমাদের প্রশ্ন করবেন। আমি ভাঙড়ের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা যদি শাসকে থাকতাম সেটা আলাদা কথা। আমি এখন বিরোধী শিবিরে আছি, বিরোধী দলে আছি, বিরোধী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে আমি একাই ওখানে গিয়েছি, বিরোধী সিটে আমি বসি। আমার কাজ কি, ভাঙড়ের মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো সেখানে উত্থাপন করা, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার এবং কনসার্ন ডিপার্টমেন্টকে আমার অবগত করা। ঠিক যেভাবে অবগত করা, ছেলেগুয়ালিয়ার ব্রিজটা যেটা ভেঙে পড়ছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে, ওই ব্রিজটাকে সংস্কারের দরকার আছে। যেমন কথা বলা, সোনপুরের এখানে যে কাঠের পোলটা আছে, এই পোলটার ওখানে অনেক ছেলেমেয়েরা আসা যাতায়াত করে, সবজি ব্যবসায়ীদেরকে নাহলে অনেকটা ঘুরে আসতে হয়, অনেক সমস্যা, ব্রিজটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেই দাবিটা করা। বড়ালিঘাটের ব্রিজ খারাপ সহ এই ভাঙড়ে যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেইগুলোকে ঠিক করা। এই কথাটা আমি
কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকারের স্যারের মাধ্যমে জানানো, এটা আমার দায়িত্ব। খোঁজ নিয়ে দেখুন নওশাদ সিদ্দিকী তথা আপনাদের ভোটে নির্বাচিত বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছেন না আপনাদের কথা প্রতিনিয়ত বলে যাচ্ছেন। এটা যখন আমি বলছি আমার কথাকে যখন কাউন্টার করতে পারছে না, তৃণমূলী বন্ধুরা কি বলছে নওশাদ সিদ্দিকী ওখানে গিয়ে এই কেউ বলছে বিজেপির সুরে কথা বলে, কেউ বলে চুপ থাকে। আমি তো চাই আপনারাও বলবেন, আপনারা আওয়াজ তুলুন, বিধানসভা টিভি চালু করা হোক। কি বলবেন? বিধানসভা টিভি চালু করা হোক, যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করা হোক। চালু করলে তাহলে